নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলে এসে রীতিমতন কিন্তু হিজাজি মাহের রাজাজি মাহের হয়ে গেছে। তার কিন্তু কপাল এবার খুলে গেল। কী কারণে ইস্ট বেঙ্গলের এই হিজাজি মাহের কপাল খুললো সেই নিয়ে আলোচনা রয়েছে। এবং আমরা রীতিমতন দেখে নিয়েছি আইএসএল এর নিম্নমানের রেফারিং। সব থেকে বেশি যদি কোনো দলকে ভুগতে হয় সেটা কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান। আমাদের বাংলার দুই দলকে কিন্তু বেশি পরিমাণে ভুগতে হচ্ছে, আমরা আইএসএলে দেখে নিয়েছি। তো কী কারণে এরকম হচ্ছে, রেফারি কেন এত খারাপ সিদ্ধান্ত দিচ্ছে, সেই নিয়েই কিন্তু এবার এআইএফএফ থেকে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে। তো কি সিদ্ধান্ত নিতে চলেছে রেফারিং নিয়ে, সেই নিয়ে আলোচনা রয়েছে। টিরিকে নেবার ব্যাপারে কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে একাধিক ক্লাব চেষ্টা করেছিল। তো এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার সিক্রেট বেরিয়ে আসছে টিরিকে নিয়ে, সেটাও আলোচনা করব আজকে এই ভিডিওতে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা করে লাইক করে দিও। এই ভিডিওটাতেও তোমাদের থেকে 500 লাইক চেয়ে নিচ্ছি। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবে, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আজ থেকে কিন্তু ম্যাচ উইক 12 শুরু হয়ে যাচ্ছে এবং আজকে প্রথম ম্যাচটাই রয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে ওড়িশা এফসির। তো যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে ওড়িশা কিন্তু বেশ ভালো জায়গাতে রয়েছে, 10 ম্যাচ থেকে 18 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের 5 নম্বর পজিশনে রয়েছে। তো পাঞ্জাবও কিন্তু এবছরে ভালো ফুটবল খেলেছে, কিন্তু তারা পয়েন্ট টেবিলে অনেকটা নিচতে রয়েছে। 11টা ম্যাচ খেলেছে, তারা মাত্র 8টা পয়েন্ট পেয়েছে। আজকে যদি ঘরের মাঠে পাঞ্জাব ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু পয়েন্ট টেবিল পুরো জমে যাবে, কারণ রীতিমতন টপ 6-এর দৌড়ে বেশ কয়েকটা টিম রয়েছে। ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট, বেঙ্গালুরু কিন্তু 11 পয়েন্ট নিয়ে রয়েছে। আজকে যদি ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেয়ে যায় পাঞ্জাব এফসি, তারাও কিন্তু এই রেসের মধ্যে চলে আসবে, তাহলে কিন্তু আইএসএলটা আরও ভালোভাবে জমে যাবে। তো লোবেরার কাছে কিন্তু আজকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে পাঞ্জাব। তো এই ম্যাচের কিন্তু তোমরা মনে করে স্কোর লাইন প্রেডিকশান করো যে কোন দল কত গোল দিতে পারে, কত গোলে জিততে পারে, সেই স্কোর লাইন প্রেডিকশান। এ জিতবে ও জিতবে বলে তাদের নামটা নেওয়া সম্ভব হবে না, তাই মনে করে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করো। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই নেওয়া হবে, তাই মনে করে কিন্তু তোমরা স্কোর লাইনটা প্রেডিকশান করে যেও। এরপর যদি আমরা সরাসরি কথা বলি একটু রেফারিং নিয়ে, তো রেফারিং কতটা খারাপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা ডুরান্ড কাপের সময় সম্ভবত দেখেছিলাম মোহামেডানের সঙ্গে কোনো একটা দলের ম্যাচ ছিল, সেখানে একটা প্লেয়ার বক্সের মধ্যে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতন একটা অবস্থা হলো। তার সাথে মোহামেডানের প্লেয়ারের ডিস্টেন্স অন্তত 2 ফুট মতন ডিস্টেন্স ছিল, সেখানে তাকে রেড কার্ড দিয়ে দেওয়া হয়েছিল। হাস্যকর আমরা রেফারিং দেখেছিলাম। আইএসএলেও রীতিমতন হাস্যকর রেফারিং আমরা দেখেছিলাম। বেঙ্গালুরু ম্যাচে সেন্টিন লেথান করেছিল যে সুনীল নিজে ড্রাইভ মারলো, পা ছুঁড়লো, তাতেও কোনোভাবে মান্দারের সঙ্গে কোনো টাচ নেই, সেখানে পেনাল্টি। দুর্দান্ত ব্যাপার। আর অপরদিকে পুরোপুরি জেসন কার্নেরোর হাতে লাগছে বল, সেটা কোনোভাবে পেনাল্টি নয়। সামনে যেখানে সেন্টিন লেথান দাঁড়িয়ে আছে, পেনাল্টি নয় ওগুলো। মানে এগুলো হাস্যকর রেফারি। এগুলো রেফারি যে চোখে দেখতে পাচ্ছে না তা নয়, এসব অনেক ব্যাপার আছে, অনেক টাকা পয়সার ব্যাপার আছে, সেগুলো নয় নাই বললাম, তোমরা সবই বুঝতে পারো। গ্রেগ স্টুয়ার্ট তো দুর্দান্ত কাজ করেছে, হয়তো তাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা এত প্রতিবাদ করছি, আমাদেরও হয়তো সাসপেন্ড হয়ে যাবে, বা যারা সবাই প্রতিবাদ করছে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত। তাতেও রেফারি যে খারাপ হচ্ছে সেটা কিন্তু কেউ দেখছে না। এই ব্যাপার নিয়ে বাংলার আমাদের দুই ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল রীতিমতন মানে এর শিকার হচ্ছে এত খারাপ রেফারিংয়ের। আমরা যদি ওড়িশা ম্যাচের দিকে তাকাই, একটা ম্যাচে 3টে পেনাল্টি, তার মধ্যে যদি একটাও পেনাল্টি দেওয়া হতো ভালো লাগতো, একটা পেনাল্টি দেওয়া হয়নি। অপরদিকে সিভারিওটোরও সেখানে প্রতিবাদ করতে যাওয়ায় তাকে ডাইরেক্ট ইয়েলো কার্ড, রেড কার্ড দিয়ে দিলেও অবাক হতাম না, যেরকমভাবে সেন্টিন লেথান রেফারিং করছিল। অত সামনে থেকে দাঁড়িয়ে থেকে কীভাবে ওরকম ভুল সিদ্ধান্ত দিতে পারে জানা নেই। নিশ্চয়ই সেখানে কোনো একটা ব্যাপার তো রয়েছে, কী ব্যাপার তোমরা ভালোভাবে জানো, কারণ আমরা এই জাহুকে দেখেছি বা ওড়িশা টিমকে দেখেছি, তারা তাদের মতন ফুটবল খেলে, তাদের বিরোধী খুব একটা ডিসিশান দেওয়া হয় না। আমরা যে ম্যাচটা দেখেছিলাম মোহনবাগানের সঙ্গে ওড়িশা ম্যাচ, সেখানে সাহালকে একটা খুব খারাপভাবে ট্র্যাকেল করেছিল জাহু, সেখান থেকে কোনো রকম সেটা ফাউলও দেওয়া হয়নি, সেখান থেকে গোল হয়ে যায়। তো এরকম খারাপ রেফারিং হচ্ছে। এবং ইস্ট বেঙ্গল যে কাজটা করেছে, সমস্ত ভিডিও ক্লিপিং, যতগুলো ন্যায্য পেনাল্টি ছিল, যতগুলো কন্ট্রোভার্সি ডিসিশন ছিল, সমস্ত কিছু একদম ভিডিও ক্লিপিং জমা দিয়েছে, মানে সবাইকে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতেই পাঠিয়েছে। এবার সেই ব্যাপার নিয়ে কিন্তু কল্যাণ চৌবে একটা মিটিং করতে চলেছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর একটা বড়সড়
সড়ো মিটিং হতে চলেছে এই যে রেফারিদের খারাপ মানের জন্য। যদি এই ব্যাপারগুলো সত্যতা প্রমাণ হয় যে হ্যাঁ তারা ভুল ডিসিশন দিয়েছে, তারা অন্যভাবে ম্যাচকে পরিচালনা করেছে, সেক্ষেত্রে তাদের তো একটা কঠিন শাস্তি হবে, এমনকি তারা সাসপেন্ডও হতে পারে। সেন্টিন লেথান যে কাজগুলো করেছে যদি ঠিকঠাকভাবে বিচারটা হয় তাহলে সেন্টিন লেথান অবশ্যই সাসপেন্ড হবে। যেভাবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 2টো ম্যাচে সে রেফারিং করেছে, আরও খারাপ রেফারিংয়ের অনেক নমুনা আছে। মানে প্রতিদিনই আমরা খারাপ রেফারিং দেখি, যদি কোনো দিন ভালো রেফারিং দেখি আমরা তো অবাক হয়ে যাই যে কোথা থেকে এত ভালো রেফারিং হচ্ছে। তো সেই ব্যাপার নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। এবার দেখো এই সমস্ত মিটিং ওই নামেই মিটিং হয়, কিচ্ছু হবে না, এরাই রেফারিং করবে। ভিএআর আসছে না, অন্তত বিদেশি কিছু রেফারি আসতে পারতো, তারা যদি খেলাতো যথেষ্ট ভালো লিগটা চলতো। এরকম নিম্নমানের হয়ে যাচ্ছে লিগটা শুধুমাত্র রেফারিংয়ের জন্য। এতে কিন্তু অবশ্যই ফুটবলের ওপর একটা তো এফেক্ট পড়বেই। যাই হোক, তবু আশায় থাকবো অন্তত যাতে সেন্টিন লেথান বা আরও যারা যেসব খারাপ রেফারি রয়েছে তাদের যদি সাসপেন্ড করে অনেক খুশি হব। এবং ইস্টবেঙ্গলকে কিন্তু এই কারণে অনেকগুলো ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল। জামশেদপুর ম্যাচ সেখানেও পয়েন্ট নষ্ট করতে হয়, ড্র হয়। ওড়িশা ম্যাচ সেখানেও ম্যাচ ড্র হয়, সেখানেও পয়েন্ট নষ্ট। তাছাড়া বেঙ্গালুরু ম্যাচ, এতগুলো ম্যাচে যদি ইস্টবেঙ্গল আজকে পয়েন্ট পেত টপ 6-এ তারা থাকতো, এমনকি ওড়িশার উপরেও চলে যেতে পারতো। যাই হোক, সেসব নিয়ে বেশি আর কিছু না বলাই ভালো। এখন একটা জিনিসই দেখার যে শেষ পর্যন্ত কি ডিসিশন আসে 31শে ডিসেম্বরই, সেটা আমরা বুঝতে পারবো। অবশ্যই চাই এরকম খারাপ রেফারিং যারা করছে তাদের কিন্তু শাস্তি হোক। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, এই রেফারিংদের কি করা উচিত। এবার যদি আমরা টিরিকে নিয়ে কথা বলি, তো 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক কিন্তু বর্তমানে মুম্বাই সিটি এফসির সঙ্গে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। তো মোহনবাগান সুপার জায়েন্ট দল ছাড়ার পরই তোমাদের জানিয়েছিলাম টিরিকে নেবার ব্যাপারে বেশ কয়েকটা ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে। প্রথম যে ক্লাব ইন্টারেস্ট দেখাচ্ছে সেটা জানিয়েছিলাম তোমাদের জামশেদপুর এফসি এবং কেরালা ব্লাস্টার্স, এবং মুম্বাই সিটি এফসি হয়তো তাকে শেষ পর্যন্ত ডিল ডান করেছে। তো এই মুহূর্তে যে রিপোর্টটা বেরিয়ে আসছে, কথাবার্তা বেশ ভালো দিকেই নিয়ে চলে গিয়েছিল, কিন্তু কেরালা ব্লাস্টার্স তাকে নেবার ব্যাপারে জামশেদপুরের থেকেও বেটার অফার দিয়েছিল, এবং একটা বড় সংবাদ মাধ্যম থেকে কিন্তু এটা রিপোর্ট করা হয়েছে। তো ট্রান্সফার মার্কেটে এটাই মজা, একের পর এক প্লেয়ারকে টার্গেট করবে, নেওয়ার চেষ্টা করবে, অন্য ক্লাবও চেষ্টা করবে, এটাই মজা। এবার অনেকে এসে দেখছি কমেন্ট করে বলছো যে তোমার নিউজ মিলছে না, এগুলো ভুল নিউজ, ফেক নিউজ। আরে এটা তো আইপিএলের অকশন নয় যে কোনো প্লেয়ারকে সবার সামনে কেনা গেল। এটা হচ্ছে একদম এরকমই ব্যাপার যে প্লেয়ারকে অ্যাপ্রোচ করে নিতে গেলে এরকম জিনিস হয়। এই সিজনেই তো তোমরা দেখেছো রীতিমতন লোবেরা শেষ পর্যন্ত ডিল ডান হয়ে যাওয়ার পরও বলতে গেলে যে সে এলো না ইস্টবেঙ্গলে, সেটা দেখে তোমরা বুঝতে পারো নি আকাশ মিশ্রা মোহনবাগানে এসে গিয়েও শেষ পর্যন্ত এলো না। তো এরকম তো ডিল এবছরও হয়েছে। তো ট্রান্সফার মার্কেটে এটাই মজা। তো দেখা যাক শেষ পর্যন্ত টিরি পরের সিজনে কোথায় যায়, কারণ মুম্বাই খুব একটা খুশি নয় টিরির পারফরমেন্সে, এটুকু শুনতে পেলাম। তো যাই হোক, এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার হিজাজি মাহেরকে নিয়ে, তো জর্ডানের এই সেন্টার ব্যাককে কিন্তু খুব তাড়াতাড়িভাবে কার্লেস নিয়ে এসেছিল, এবং তখন অনেক কথা উঠেছিল যে কি এমন প্লেয়ার এলো, তার কোনো মার্কেট ভ্যালুই নেই, তার কোনো খেলোয়াড় হিস্ট্রি দেখা যাচ্ছে না। তো তখনই তোমাদের জানিয়েছিলাম এই হিজাজি কিন্তু রাজাজি হয়ে উঠবে, যেভাবে সে ফুটবলটা আগে খেলে এসেছে, যেটুকু আমি দেখতে পেয়েছিলাম। তো সেক্ষেত্রে হিজাজি বর্তমানে রাজাজি হয়েছে, এবং হিজাজিকে আমি রাজাজি নামে প্রথম থেকেই ডেকে আসছি। তাকে এই নামটাও পাঠিয়েছিলাম, সেই নামটাও খুব খুশি, সে লাভ রিয়াক্টও দিয়েছিল। সেক্ষেত্রে হিজাজি কিন্তু এবার ভালো তার একটা জিনিস হলো যে তার তখন কিন্তু মার্কেট ভ্যালু ছিল 60 লাখ টাকা, বর্তমানে 20 ডিসেম্বর মার্কেট ভ্যালু উন্নতি হয়েছে, অবনতিও হয়েছে। মোহনবাগান দলের জোড়া বিদেশি তাদের কিন্তু মার্কেট ভ্যালু অনেক ডাউন হয়ে গেছে। তো সেসব নয় বাদই দিলাম, হিজাজি মাহেরের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উন্নতি হয়েছে। তার মার্কেট ভ্যালু 60 লাখ টাকা থেকে কিন্তু 1 কোটি টাকা বর্তমান মার্কেট ভ্যালুতে সে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে তার কপাল খুলে গেল। আর হিজাজির সঙ্গে 2024 সালের 31শে মে পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এরকম যদি পারফরমেন্স করে তার সঙ্গে কিন্তু অবশ্যই ম্যানেজমেন্টের উচিত অন্তত 2 বছর কন্ট্রাক্ট আরও এক্সটেনশন করে নেওয়া। বয়স মাত্র 26, আরও 2 বছর যদি ইস্টবেঙ্গলে খেলে অসাধারণ সে খেলবে, এবং পরবর্তী সময় জর্ডান এলসে এসে গেলেও এই জুটি যে সবথেকে ভয়ঙ্কর একটা আইএসএলের ডিফেন্স লাইনের জুটি হয়ে যাবে সেটা নিঃসন্দেহে বলা যায়। তো তোমরা অবশ্যই জানিও যে হিজাজি মাহেরের খেলা তোমরা কতটা এনজয় করছো, আর হিজাজি আর জর্ডানের ডিফেন্স দেখার জন্য তোমরা কতটা আগ্রহী রয়েছো। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।